কল্পনা করুন এমন একটা দেশ যেখানে আপনি নিজের মনের মতো করে কথা বলতে পারবেন না, নিজের মনের মতো করে চুলও কাটতে পারবেন না, এমনকি ভুল করে হাসলেও শাস্তি হতে পারে আপনাকে আর আপনার পুরো পরিবারকে 3 প্রজন্ম পর্যন্ত। এই দেশটায় স্মার্টফোন আছে কিন্তু ইন্টারনেট নেই, আছে সরকার কিন্তু নেই কোনো স্বাধীনতা। এটাই উত্তর কোরিয়া, একটা দেশের নামে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার। এই ভিডিওতে আমরা জানবো সেই ভয়ানক গোপন জীবনের অজানা সব তথ্য যা আপনি আগে কখনো শুনেননি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ শেয়ার ভিডি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ। উত্তর কোরিয়ার যাত্রা শুরু 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। জাপান কোরিয়াকে ছেড়ে দিলে দেশটি ভাগ হয়ে যায়। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রপন্থী এবং উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাবে চলে যায়। এখান থেকেই শুরু হয় কিম পরিবারের রাজত্ব। কিম ইল সাং ছিলেন দেশের প্রতিষ্ঠাতা। তিনি চিরদিনের প্রেসিডেন্ট হিসেবে আজও তাকে পূজা করা হয়, যদিও তিনি 1994 সালে মারা গেছেন। তার ছেলে কিম জং ইল ও পরে কিম জং উন, কিম পরিবারের এই তৃতীয় প্রজন্ম আজও দেশ শাসন করছে। কিম পরিবারকে উত্তর কোরিয়ার জনগণ শুধু নেতা নয়, ঈশ্বর হিসেবে দেখে। অন্তত তাদের বাধ্য করা হয় তাই ভাবতে। উত্তর কোরিয়ায় কিম পরিবারের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কিছু আজগুবি ও অদ্ভুত নিয়ম নীতি অনুসরণ করা হয়, যা বাইরে থেকে দেখলে চরম অসাধারণ ও অবিশ্বাস্য মনে হয়। প্রতি বছর তাদের জন্মদিনে জাতীয় উৎসব হয়। মানুষ লাইন ধরে ফুল দেয়, কেঁদে ফেলেও প্রমাণ করে ভক্তি। কিম ইল সুং বা কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে কেউ যদি হাসে, গান গায় বা কোনোভাবে আনন্দ প্রকাশ করে, তাহলে তার শাস্তি হতে পারে জেল, শ্রমশিবির বা তার নিখোঁজ হওয়া পর্যন্ত। মৃত্যুবার্ষিকীর দিনগুলোতে অ্যালকোহল পান করা কঠোরভাবে নিষিদ্ধ। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তাহলে তাকে শোক না করার অপরাধে শাস্তি পেতে হয়। শোক পালনকে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে দেখানো হয়। এজন্য মৃত্যু দিবসে চুল কাটা বা নখ কাটাও নিষিদ্ধ। বাজার, দোকানপাট, রেস্তোরাঁ বন্ধ রাখা হয়। এমনকি যদি কেউ গোপনে দোকান খোলে, তাহলেও সেটা দেশদ্রোহিতার শামিল মনে করা হয়। জনগণকে বাড়িতে থাকতে ও শোক পালন করতে বাধ্য করা হয়। কিম ইল সুং বা কিম জং ইলের মৃত্যুর পর লোকজনকে কান্না করার মহড়া দেওয়া হয়েছিল। যারা ঠিকমতো কাঁদতে পারেনি তাদেরকে সন্দেহভাজন বা বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করা হয়েছে। কিম পরিবারের ছবি ঘরে টানানো বাধ্যতামূলক। যদি কোনো ছবি ধুলোয় ঢাকা পড়ে বা ঠিকমতো সংরক্ষিত না থাকে, তাহলে পরিবারের সদস্যদেরও শাস্তি পেতে হতে পারে। আগুন লাগলে মানুষ আগে কিম ইল পরিবারের ছবি উদ্ধার করে, তারপর নিজের সন্তান বা সম্পদ বাঁচানোর চেষ্টা করে। উত্তর কোরিয়ায় শিশুরা জন্মের পর থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়। শিশুদের স্কুলে শেখানো হয় কিম পরিবারই তাদের রক্ষাকর্তা, বাকি বিশ্ব তাদের শত্রু। তাদের স্কুলে পড়ানো হয় কিম ইল সাং এর জীবন কাহিনী, কিভাবে কিম পরিবার না থাকলে এ দেশ ধ্বংস হয়ে যেত। দক্ষিণ কোরিয়া, আমেরিকা, জাপান এরা সবাই শত্রু। শিশুদের আরো শেখানো হয় যদি বাবা মা সরকার বিরোধী কিছু বলে তা শিক্ষকদেরকে জানাতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আধা সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। ছাত্রদের ক্যালেন্ডারের নির্দিষ্ট দিন বন্দুক চালানো, কৌশল শিখানো, মার্চিং ইত্যাদি শেখানো হয়। এছাড়াও বিশ্ব ইতিহাসের বিকৃত পাঠ দেওয়া হয়। এমনকি কিম ইল সাং একাই আমেরিকান সৈন্যদের পরাজিত করেছিল বলে শিশুদের বিশ্বাস করানো হয়। উত্তর কোরিয়াতে উচ্চ শিক্ষাও আছে, তবে সেটা শুধু বিশ্বস্ত পরিবারগুলো পায়। যে ছাত্র বেশি নেতার প্রতি অনুগত, সে ভালো ভবিষ্যৎ পায়। মেধা এখানে খুব একটা কাজে আসে না। উত্তর কোরিয়ার শিক্ষা ব্যবস্থা আসল উদ্দেশ্য হলো জনগণকে বুদ্ধিবৃত্তিকভাবে সীমিত রাখা, রাষ্ট্র ও নেতার প্রতি অন্ধ অনুগত্য তৈরি করা, বিকল্প চিন্তা বা প্রশ্ন করার শক্তি নষ্ট করে দেওয়া। উত্তর কোরিয়ার মিডিয়া ও তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে কঠোর এবং নিপীড়নমূলক সেন্সরশিপ ব্যবস্থার মধ্যে একটি। এই দেশটির সরকার জনগণের চিন্তা ভাবনা, যোগাযোগ এবং তথ্য প্রাপ্তির সমস্ত পথকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখে চলেছে। সাধারণ নাগরিকরা কেবলমাত্র রাষ্ট্রচালিত সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশন দেখতে ও শুনতে পারে, যেখানে প্রতিটি সংবাদে কিম পরিবারের প্রশংসা, সরকারের উন্নয়নের মিথ্যা বর্ণনা এবং বহির্বিশ্বের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করা হয়। এসব মিডিয়ায় সত্যিকারের খবর, বৈশ্বিক ঘটনা কিংবা জনগণের দুর্দশার কোনো প্রতিফলন দেখা যায় না। দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারে না। এর পরিবর্তে একটি সীমিত ইন্ট্রানেট ব্যবহার করতে হয়, যার নাম ওয়াং মিয়ং। এটি এমন একটি নেটওয়ার্ক যেখানে কেবল সরকার অনুমোদিত ও সম্পাদিত ওয়েবসাইটগুলোই প্রবেশযোগ্য এবং সেগুলোতে কেবলমাত্র
নেতার বন্দনা ও সমাজতান্ত্রিক মতবাদ প্রচার করা হয়। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়া বিধিনিষেধ। আন্তর্জাতিক কল নিষিদ্ধ এবং ফোনে সেন্সর সফটওয়্যার ইনস্টল করা থাকে, যা সন্দেহজনক বার্তা বা কথোপকথনের ভিত্তিতে ব্যবহারকারীকে ধরে ফেলে। এই দেশের সাংবাদিকদের কাজও সম্পূর্ণ ভিন্ন রকম। তারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে না। তাদের মূল দায়িত্ব হচ্ছে কিম পরিবারের বন্দনা করা, রাষ্ট্রীয় প্রচারণা বার্তা প্রচার করা। অন্য কোনো মত প্রকাশ করার সুযোগ তাদের নেই, বরং চেষ্টা করলে তার ফল ভয়াবহ। প্রতিটি নাগরিককে বাধ্য করা হয় প্রতিদিন নেতার ছবি দেখতে, তার বক্তব্য শুনতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জীবন অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ। দেশটির নাগরিকরা সরকারের চরম পর্যায়ে নজরদারি ও নিয়ন্ত্রণের অধীনে বসবাস করছে। সেখানে প্রতিটি পদক্ষেপই পর্যবেক্ষণের আওতায়। খাবার, বিদ্যুৎ, জ্বালানি এই মৌলিক চাহিদাগুলোর অভাব সেখানে নিত্যদিনের ব্যাপার। খাদ্য সরবরাহ এখনো সরকারি রেশন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়, যা প্রায়ই অপ্রতুল এবং অপূর্ণ। ফলে অনেক পরিবার অপুষ্টিতে ভোগে। সাধারণ মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, যার ভিত্তি হলো পরিবারের রাজনৈতিক ইতিহাস ও অনুগত্য। যাদের পরিবার অতীতে কোনোভাবে বিশ্বস্ত বিপ্লবী ছিল না বা কোনো রাজনৈতিক অপরাধে যুক্ত ছিল, তারা সমাজের নিচু শ্রেণীতে পড়ে। এই শ্রেণীভেদের কারণে অনেকেই উচ্চ শিক্ষা, ভালো চাকরি কিংবা রাজধানীতে বসবাসের সুযোগ থেকে বঞ্চিত হয়। মানুষের চলাফেরা, কাজের স্থান, এমনকি বসবাসের এলাকাও সরকারের অনুমতি ছাড়া পরিবর্তন করা যায় না। অন্য শহরে ভ্রমণের জন্য প্রয়োজন হয় সরকারের অনুমতিপত্র। অধিকাংশ মানুষকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কঠোর পরিশ্রম করতে হয়, যার বিনিময়ে ন্যূনতম পারিশ্রমিক বা কখনো কখনো কোনো পারিশ্রমিকই দেওয়া হয় না। স্বাধীন মত প্রকাশ, ধর্মচর্চা, বিদেশি সংস্কৃতি গ্রহণ এই সবকিছুই এখানে নিষিদ্ধ। কারো ঘরে যদি বাইবেল পাওয়া যায় অথবা কেউ যদি বিদেশি গান শোনে, তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। প্রতিবেশীরাও একে অপরের উপর নজরদারি করে এবং অনেক সময় আত্মরক্ষার্থেই মানুষ নিজের সরকারের কাছে প্রতিবেশীদের বিরুদ্ধে রিপোর্ট করে দেয়। উত্তর কোরিয়ায় চুল কাটার নিয়মও সরকারের কঠোর নিয়ন্ত্রণের আওতায় পড়ে, যা বিশ্বের অনেকের কাছে আজগুবি ও অস্বাভাবিক মনে হতে পারে। দেশটির সরকার নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু চুল কাটার স্টাইল অনুমোদন করে রেখেছে এবং তার বাইরে যাওয়া আইনত নিষিদ্ধ। পুরুষদের জন্য প্রায় 10 থেকে 15টি চুল কাটার স্টাইল নির্ধারিত আছে, যেগুলো সাধারণত ছোট এবং পরিপাটি রাখতে হয়। চুল বেশি বড় রাখা বা ফ্যাশন অনুসরণ করা পুঁজিবাদী প্রভাব বলে বিবেচিত হয় এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। নারীদের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রায় 15টি স্টাইল অনুমোদিত রয়েছে। বিবাহিত নারীদের চুল সংক্ষিপ্ত এবং ছোট রাখতে হয়, আর অবিবাহিত নারীরা তুলনামূলকভাবে একটু বড় চুল রাখতে পারে। চুল রং করা, স্ট্রেট বা কার্ল করা বা বিদেশি কোনো স্টাইল অনুকরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং কেউ করলে তাকে জেরা, শাস্তি বা প্রকাশ্যে অপমানিত করা হতে পারে। এই নিয়মগুলো বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হয়। স্কুল, কলেজ এমনকি অফিসেও হেয়ার স্টাইল পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনে জোরপূর্বক চুল কেটে দেওয়া হয়। মূলত এই নিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো জনগণকে নমনীয়, অনুগত এবং সমাজতান্ত্রিক ভাবনায় গড়ে তোলা, যেন তারা ফ্যাশনের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতার প্রকাশ না ঘটাতে পারে। সব মিলিয়ে উত্তর কোরিয়া সাধারণ মানুষের জীবন একটি বড় কারাগারের মতো, যেখানে প্রতিটি পদক্ষেপে বাধ্যবাধকতা আবদ্ধ। স্বাধীনতা শুধু সরকারের দয়ায় সীমিত এবং বেঁচে থাকাটা হয়ে ওঠে এক ধরনের নীরব সংগ্রাম। উত্তর কোরিয়া দুনিয়ার দরিদ্রতম দেশগুলোর একটি হলেও তাদের সেনাবাহিনী বিশাল। তারা এমন সব অস্ত্র বানায় যার মাধ্যমে তারা বিশ্বকে চাপে রাখতে চায়। বিশেষত পারমাণবিক অস্ত্র হলো তাদের মূল শক্তি। প্রায়ই তারা পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় জাপান বা সাগরের দিকে। তারা গোপনে অস্ত্র রপ্তানিও করে, বিশেষ করে সিরিয়া, ইরান ও কিছু আফ্রিকান দেশের কাছে। এই অস্ত্র ব্যবসা তাদের আয়ের একটি প্রধান উৎস, কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা বৈধভাবে কিছুই করতে পারে না। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নিয়মগুলোর একটি হলো 3 জেনারেশন পানিশমেন্ট। এখানে আপনি যদি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করেন, আপনি একা শাস্তি পাবেন না, আপনার সন্তান এবং নাতি-নাতকররাও এই শাস্তি পাবে। যেমন ধরুন, আপনি কোনো বিদেশি গান শুনছেন বা কিম জং উনের সম্পর্কে নেতিবাচক কিছু বলছেন, তাহলে আপনার পুরো পরিবারকে শ্রমশিবিরে পাঠানো হতে পারে। এই নীতি এমন ভয় সৃষ্টি করে যে কেউ মুখ খুলতেও সাহস করে না। এটা একটা সামাজিক অস্ত্র, যাতে পুরো সমাজ নীরব থাকে।
উত্তর কোরিয়া থেকে পালানোর চেষ্টা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ ও নিষ্ঠুর। এই দেশ থেকে কেউ পালাতে চাইলে তাকে শুধুমাত্র সীমান্ত পেরোনোর ঝুঁকি শুধু নিতে হয় না, বরং জীবনের চরমতম শাস্তির মুখোমুখি হতে হয়। চীন সীমান্ত দিয়ে পালানোই তুলনামূলক সহজ, কিন্তু সেটাও ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। কারণ সীমান্ত জুড়ে রয়েছে কাঁটাতার, সেনা পাহারা, মাইনফিল্ড এবং স্বয়ংক্রিয় বন্দুক। যদি কেউ পালানোর চেষ্টা করলে ধরা পড়ে, তাহলে তার ভাগ্যে জুটে কঠোর জিজ্ঞাসাবাদ, অত্যাচার এবং প্রায় জনসম্মুখে মৃত্যুদণ্ড। অনেকে ধরা পড়ার পর তাদেরকে রাজনৈতিক বন্দী শিবিরে পাঠানো হয়, যেখানে তারা বছরের পর বছর কঠিন পরিশ্রমে নিযুক্ত থাকে। এই শিবিরগুলোতে অমানবিক পরিবেশ, অপুষ্টি, মারধর এবং মানসিক নিপীড়ন নিত্যদিনের ঘটনা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, শুধুমাত্র পালাতে চাওয়া ব্যক্তি নয়, তার পুরো পরিবারকে 3 প্রজন্ম নীতি অনুসারে শাস্তি দেওয়া হয়। অনেকে চীন পৌঁছেও নিরাপদ থাকে না, কারণ চীন সরকার উত্তর কোরিয়া শরণার্থীদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে এবং তাদের দৌড়ে ফেরত পাঠিয়ে দেয়, যেখানে তাদের অপেক্ষা করে নির্মম নির্যাতন ও মৃত্যুর সম্ভাবনা। এই নিষ্ঠুরতার কারণে অনেক উত্তর কোরিয়ান নাগরিক শুধু জীবন রক্ষার জন্য নয়, বরং নিজেদের পরিবারের ভবিষ্যৎ রক্ষার জন্যও পালানোর চিন্তা ত্যাগ করে। যারা পালাতে সফল হয়, তাদের অনেকেই এখন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে এবং সাক্ষাৎকারে জানিয়েছে কিভাবে মৃত্যুকে পেছনে ফেলে নদী পার হয়ে রাতের অন্ধকারে কাঁটাতার টপকে তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে। উত্তর কোরিয়ার কিউ আ হোসো নামে পরিচিত শ্রম শিবিরগুলো হলো আসলে এক একটা মানবাধিকার লঙ্ঘনের প্রতীক। এখানে বন্দীদেরকে দিয়ে দিনে 12 থেকে 16 ঘন্টা ক্ষুধার্ত অবস্থায় কাজ করানো হয়। বাচ্চারাও রক্ষা পায় না। অনেকেই সেখানে ক্ষুধা, নির্যাতন বা ঠান্ডায় জমে মারা যায়। যারা পালাতে চেষ্টা করে তাদেরকে অন্যদের সামনে গুলি করে হত্যা করা হয়। উত্তর কোরিয়া বিশ্বের প্রায় সব দেশের সাথে বিচ্ছিন্ন অবস্থায় আছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি চীনও কখনো কখনো তাদের বিরুদ্ধে কথা বলে। কিন্তু রাশিয়া ও চীনের সহানুভূতি থাকায় উত্তর কোরিয়া এখনো টিকে আছে। তবে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞদের নানা মত রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন অর্থনৈতিক চাপ ও জনগণের চাপ একদিন এই শাসন ভেঙে ফেলবে। আবার কেউ বলেন যতদিন কিম পরিবার সেনাবাহিনী আর পারমাণবিক অস্ত্র ধরে রাখবে, ততদিন তাদের ক্ষমতা অটুট থাকবে। বর্তমানে কিছু পরিবর্তনের আভাস থাকলেও ভয়, শাস্তি ও প্রচারণাই এখনো দেশটির নিয়ন্ত্রণের মূল ভিত্তি। বন্ধুরা, আমরা সবাই স্বাধীনতার কথা বলি, স্বাধীনভাবে চিন্তা করি, ইচ্ছে মতো জীবনযাপন করি, কিন্তু পৃথিবীর এক টুকরো জায়গায় এখনো অনেক মানুষ বেঁচে আছে ভয়, মিথ্যা আর নিপীড়নের মধ্যে। উত্তর কোরিয়া একটি রাষ্ট্র নয়, এটি একটি উন্মুক্ত কারাগার, যেখানে মানুষ জন্মায়, বড় হয় এবং মরে যায়। তারা কখনো স্বাধীনতার স্বাদ পায় না। এই ভিডিওটি যদি আপনাকে নাড়া দিয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে জানান। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।